করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে যারা অংশগ্রহণ করবে সবাইকে আমরা সুস্বাগত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই চিন্তা চেতনা স্টুডেন্টদের জন্য এটা একটা মহৎ উদ্যোগ। এই ক্লাসে আমি আমার নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে এই করোনাকালীন সময়েও আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। উপস্থাপনায় আমি ডক্টর এইচ এম অলিউল্লাহ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। গতকাল আমরা প্রথম চ্যাপ্টারের কমপ্লেক্স ভেরিয়েবলের একটি অংশ আলোচনা করেছি। আজকে আমরা এর বাকি অংশ আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন আমাদের আছে, সেটা হলো আমরা ডিমোভার্স থিওরাম, গামা বিটা ফাংশন, মূলত এই দুটো অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার অংশ হিসাবে এখানে আমরা যে রেফারেন্স বুক ব্যবহার করেছি, গতকালও বলেছি যে বিডি গুপ্তা, যে অত্যন্ত জনপ্রিয় এবং সবার কাছে পরিচিত একটা বই, যা ম্যাথমেটিক্যাল ফিজিক্স। আর বাংলা থেকে আমি ব্যবহার করেছি প্রফেসর সিরাজুল ইসলামের গাণিতিক পদার্থবিজ্ঞান। তো আমরা এখানে ডিমোভার্স থিওরাম, এটা মূলত একজন গণিতবিদ 1667 থেকে 1754 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে বিজ্ঞানী গণিতবিদ ডিমোভার্স সে যে অত্যন্ত জনপ্রিয় একটা সূত্র প্রয়োগ করেছে, যার দ্বারা অনেক প্রবলেম সলভ করা সম্ভব হয়েছে। তো আমরা সেটার উপর আজকে আলোচনা করে এর প্রয়োগ এবং এর ব্যাখ্যা দিয়ে আমরা কিছু অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা সূত্রটাকে একটু দেখে নিচ্ছি। এন আমরা জানি একটি ইন্টিজার, যোগবোধক বা বিয়োগবোধক কিংবা ফ্র্যাকশন যাই হোক না কেন, cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n কে আমি cos θ প্লাস i sin θ রূপে প্রকাশ করা যায়। এটা তিনি প্রমাণ করেছেন ডিমোভার্স, এজন্যই এটাকে ডিমোভার্সের উপপাদ্য বলা হয়। পাওয়ার যাই হোক না কেন, রেজাল্টটা গিয়ে আলটিমেটলি গিয়ে ওই পাওয়ার, অর্থাৎ n যদি থাকে, আমরা যদি দেখি পাওয়ার n, তাহলে পরবর্তীতে গিয়া sin n θ এবং i sin n θ এই জটিল সংখ্যায় সে রূপান্তরিত হবে। তাহলে আমরা এটা কিভাবে তৈরি হলো, আমরা এটাকে বিস্তারিত দেখব তিনটা ধাপে। n যখন পজিটিভ ভ্যালু দেখব, n যখন নেগেটিভ ভ্যালু দেখব, অথবা n যখন ফ্র্যাকশন p/q এই রূপে, পাওয়ারটা যাই হোক না কেন, সূত্রটা কিন্তু এটাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই তত্ত্বটা, এই সূত্রটা উপস্থাপন করেছেন কে? ডিমোভার্স। তার জীবনকালটা হলো কত? 1667 থেকে 1654 সাল পর্যন্ত। তাহলে এটাকে, যার ফলে এটাকে ডিমোভার্সের উপপাদ্য হিসাবে অভিহিত করা হয়। ওকে, তাহলে আমরা যদি এখন দেখি, প্রথমেই তার পাওয়ার n, আমরা এই সূত্রটাকে যদি সরাসরি দেখাতে চাই, তাহলে আমরা চলে আসছি যে এখানে প্রথম সূত্রটাকে, প্রথম ক্ষেত্রে আমরা দেখব কি, n যোগবোধক অখণ্ড সংখ্যা। তাহলে আমরা যদি এখানে θ1, θ2, θ3 ইত্যাদি যদি হয়, একদম লাস্টে গিয়ে যদি θn হয়, সেটাকে আমরা কি লিখতে পারবো? n θ লিখতে পারবো। ওকে,
1 2 3 4 5 6 ইত্যাদিকে আমরা কি লিখতে পারবো, এন থিটা লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করো, সে কারণে আমরা প্রথমে কি করলাম, সাইন থিটা 1 আই সাইন থিটা 1, আরেকটা নিলাম কি থিটা 2, আমরা নিলাম কি থিটা 2 এবং থিটা 2। এখন যদি সিম্পল আমরা এ প্লাস বি আর বি প্লাস সি প্লাস ডি গুণ করি cos থিটা 1 দিয়া, যদি আমি এই পুরোটা কি আমি গুণ করি, তাহলে cos থিটা 1 cos থিটা 2, এটা হলো এখানে আবার cos থিটা 1 আই আই cos থিটা 1 sin থিটা 2, অর্থাৎ এটা দিয়ে এটাকে করলাম, আবার এটা দিয়ে এটাকে একইভাবে, আবার এটা দিয়ে যদি করি আমরা আই sin থিটা 1 cos থিটা 2, আবার এটা থেকে যদি এটাকে করি কি হয়, আই স্কয়ার sin থিটা 1 sin থিটা 2। তাহলে কি দাঁড়ালো, cos থিটা 1 cos থিটা 2 এখানে, আর এখান থেকে যদি আমি আই স্কয়ারটাকে -1 লিখি, আমরা আগের দিন দেখেছি আই স্কয়ার ইকুয়াল টু কি -1, তাহলে এই পোরশনটাকে দিয়ে আসলে এটা হলো। আর এই দুটো থেকে যদি আমি আইটাকে কমন নেই, তাহলে কি হলো, cos থিটা 1 sin থিটা 2 প্লাস sin থিটা 1 cos থিটা 2। তাহলে এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো কি, গিয়া দেখো যে এ প্লাস বি, অর্থাৎ কসে আমরা যদি একটু পিছনে দেখি, এইটা সূত্রটা কিসের, cos এ প্লাস বি, হ্যাঁ, আর এটা হলো কি sin এ প্লাস বি। তাহলে sin এ প্লাস বি, এটা হলো cos এ প্লাস বি, আর হলো কি sin এ প্লাস বি। আমরা পরবর্তী স্টেপে কিন্তু তাই করেছি, cos থিটা 1 প্লাস থিটা 2 আই sin থিটা 1 বাই প্লাস থিটা 2। ওকে, তাহলে এবার আমরা এটাকে যদি আমরা একটা ফাংশন ধরি, আবার থিটা 1 আই থিটা 2 তিনটাকে নিলাম, থিটা 1 থিটা 1 থিটা 2 থিটা 2 থিটা 3 একটা টার্মকে আমরা বাড়ালাম। তাহলে এ দুটোকে গুণ করে আমরা একটু আগে যেটা পেয়েছিলাম cos থিটা 1 প্লাস আই sin থিটা 2, এর সাথে যুক্ত হলো কি cos থিটা 3 এবং cos থিটা 4, cos থিটা আই sin থিটা 3। ওকে, এবার তাহলে আমরা একইভাবে যদি গুণ করতাম, অর্থাৎ এটা দিয়ে যদি আমরা, হ্যাঁ, আমরা যদি এটা দিয়ে এটা এবং এইটাকে গুণ করতাম, আবার sin থিটা 1 থিটা 2 দ্বারা যদি আমি এই দুটোকেই আবার গুণ করতাম, তাহলে আগে যেভাবে আমি একটু দেখছি, এভাবে যেভাবে আমি গুণ করার পর cos a মাইনাস cos b মাইনাস sin a sin b আর cos sin প্লাস sin b, এভাবে যদি আমি গুণ করে একটা বড় সংখ্যায় নিয়ে আসতে পারতাম, তাহলে এখানেও কিন্তু এই ফর্মুলাটা চলে আসবে। তাহলে এখানে যেহেতু তিনটা টার্ম চলে আসছে, একটু আমি পরের পাতায় দেখি, এ বি সি, এ বি তো আসি, এখানে cos এ বি আছে, এর সাথে সি যুক্ত হইতো, একইভাবে আবার সাইন কি হইতো, এ প্লাস বি আছে, তার সাথে একটা সি যুক্ত হতো। তাহলে আমরা পরে দেখো, আমরা কিন্তু তাই করেছি যে থিটা 1 থিটা 2 কে একটা ইউনিট ভ্যালু যদি ধরি, থিটা 1 থিটা 2 একটা ইউনিট ভ্যালু, তার সাথে যুক্ত হলো কি থিটা 3, আবার থিটা 1 প্লাস থিটা 2 একটা ইউনিট ভ্যালু, যুক্ত হলো কি থিটা 3। তাহলে এক অর্থে হয়ে গেল cos থিটা 1 থিটা 2 থিটা 3 আর sin আই sin থিটা 1 থিটা 2 থিটা 3। তাহলে এভাবে যদি আমি 4 n 5 n 6 দ্বারা যোগ করতাম, গুণ করতাম, একটা একটা করে টার্মকে আমরা বাড়াতাম, একটা 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 উৎপাদককে যদি আমি এভাবে নিয়ে আসতাম, থিটা 3 থিটা 4 এর পরে থিটা 4 থিটা 4 থিটা 5 থিটা 6, তাহলে আমার আলটিমেটলি বিষয়টা কি হইতো, cos থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা n। একইভাবে আবার sin থিটা 1 থিটা 2 থিটা 3 ইত্যাদি থিটা n। তাহলে এখন যদি এইটা সমান হতো, একটু আগে আমরা দেখিয়েছি যে থিটা 1 থিটা 2 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 দিয়ে প্লাস থিটা n, তার মানে এখানে কয়টা, 1 1 2 3 4 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ হলো কি n থিটা। তাহলে কি হলো n থিটা। তাহলে সেটা হলে আমরা এটাকে কি লিখতে পারলাম, যে cos থিটা, যদি এবং যদি আমরা এটাকে যদি সবগুলো সমান হতো,
θ1 is equal to θ2 is equal to θ3 equal to θn equal to θ। তাহলে কি হইতো এখানে n থিটা হয়ে যাইতো, অর্থাৎ cos n থিটা আর i sin, এটা তো লেফট হ্যান্ড সাইডটা রয়ে গেল n, তাহলে n থিটা আর i sin n থিটা। তার মানে এখানে পাওয়ারটা কোথায়? আমরা যখন এখানে একটু দেখি, আবার একটু দেখে নেই, এখানে যখন আমি দুটো লিখেছি তখন কি ছিল? হোল স্কয়ার। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? cos, এখানে আমরা লিখতে, এই দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? cos থিটা প্লাস i sin থিটা হোল স্কয়ার। অর্থাৎ দুটো নিয়েছি এর জন্য দুইটা, দুই হলো, হ্যাঁ, পাওয়ার 2 হলো। যদি আমরা এখানে নেক্সট যদি দেখতাম এখানে তিনটা আছে, তখন সেম জিনিস তো, তাই না? তখন এটার সাথে আমি আরেকটা যদি গুণ করতাম তাহলে কি হইতো? পাওয়ার 3 হইতো। সে কারণে আমি যতবার গুণ করব, n সংখ্যক বার গুণ করলে আমার cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল কি হলো? n হলো। আর রাইট সাইডে কি হলো? cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে আমরা যদি একটু দেখি, আবার যদি একটু পিছনে আমরা গিয়ে দেখি, তাহলে ডি বভার্সের এই থিওরামটাই পালিত হলো, যে আমি এটাকে n সংখ্যক বার যদি গুণ করতাম তাহলে কি পেতাম আমরা এখানে? যে sin n থিটা প্লাস i sin থিটা পেলাম। তার মানে আমরা এটাকে একটা জিনিসকে প্রমাণ করতে সক্ষম হলাম। ঠিক আছে? সরি, ব্যাকে চলে গিয়েছে। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে পাওয়ার দিয়ে। এবার আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে একটু দেখব। যদি n সমান -m হইতো, অর্থাৎ আমরা যদি বিয়োগবোধক অখণ্ড সংখ্যা হতো, অখণ্ড সংখ্যা হতো, বিয়োগবোধক অখণ্ড সংখ্যা হইতো, তাহলে আমরা n এর পরিবর্তে -m ধরলাম, তাহলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার কি হলো? n। তার মানে পাওয়ারটাকে আমি ইনভার্স করে যদি লিখি 1 cos থিটা মাইনাস i sin টু দি পাওয়ার n। এবার আমরা সেই একটা সংখ্যা থেকে যখন আমরা কাল্পনিক জটিল সংখ্যায় চলে যাই, তখন কিন্তু আমার নিচে যেটা থাকে তার অপোজিট একটি ভ্যালু দ্বারা আমরা উপরে নিচে গুণ করি। সেই হিসাবে যদি আমি cos থিটা, cos থিটা প্লাস sin থিটা ইনভার্স করলে এটা হলো, তাহলে আমরা এটা এখানে কি করলাম? এখানে এটা আছে, আর cos n থিটা মাইনাস i sin m থিটা দ্বারা আমরা কি করলাম? এটাকে উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে cos m থিটা মাইনাস i sin m থিটা, আর এখানে হলো cos স্কয়ার m থিটা মাইনাস i স্কয়ার sin m থিটা। তার মানে হলো কি? এখানে i স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? -1। তাহলে এই -1 যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এই মাইনাসটা কি হয়ে যাবে? এখানে প্লাস হয়ে গেল। তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হলো? 1। আমরা জানি কি? cos স্কয়ার থিটা মাইনাস প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু, অর্থাৎ cos স্কয়ার m থিটা প্লাস sin স্কয়ার m থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এটা বসিয়ে দিলে আমার শুধু উপরের পার্টটা থাকলো cos m থিটা মাইনাস i sin m থিটা। এখন আমরা কি ধরেছিলাম? n সমান -m। আবার জানি কি আমরা? cos মাইনাস থিটা ইকুয়াল টু কি? cos থিটা। cos মাইনাস থিটা ইকুয়াল টু কি? cos থিটা। তাহলে কি হলো? cos মাইনাস m, cos m এর মাইনাস m এর পরিবর্তে আমরা n লিখেছি, আর এখানে মাইনাস m এর পরিবর্তে যেটা ধরেছিলাম সেটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা কি পেলাম এখানে? যে n এর বিয়োগবোধক অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও আমরা কিন্তু একই জিনিস পেলাম, অর্থাৎ cos m থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু cos m থিটা প্লাস i sin m থিটা হলো। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ? যে প্লাসের জন্য হলো, মাইনাস ভ্যালুর জন্য কিন্তু একই রেজাল্ট দাঁড়ালো। এবার যদি আমি একটু আসি এখানে, যদি এটা ফ্র্যাকশন হতো, ভগ্নাংশ হতো, তাহলে n ইকুয়াল টু p প্লাস কিউ হইতো। তাহলে আমরা এত বিস্তারিত না গিয়ে, অর্থাৎ এখানে যা হবে, আমার পাওয়ারে যা হবে, n এর পরিবর্তে আমি যা লিখবো, রাইট সাইডে কিন্তু আমার থিটাটা তাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো একটু আগে কি করেছিলাম? cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়াল টু n, ইকুয়াল টু পেয়েছি কি? cos n থিটা প্লাস i sin n থিটা। এখন আমি n এর পরিবর্তে যদি 1/q বসাই, তাহলে এখানে n এর পরিবর্তেও কি হবে? এটার পরিবর্তে 1/q। তার মানে তখন কি হতো? cos 1/q থিটা প্লাস i sin 1/q
কিউ থিটা, তাই না? তাহলে আমি যা দিব সেটাই, সেই হিসাবে যদি আমি পি বাই কিউ দেই, হ্যাঁ, cos থিটা প্লাস আই সাইন টু দি পাওয়ার পি বাই কিউ দেই, তাহলে এখানে কি হলো? পি বাই কিউ থিটা, পি বাই কিউ থিটা। অর্থাৎ পাওয়ার যাই হবে আমার থিটার সাথে রেজাল্টে গিয়া সেটাই হবে, এবং আই যুক্ত সাইন টার্মেও কিন্তু তাই হচ্ছে। তাহলে দেখো আমরা থ্রি ওয়েতে, তিনটা ভাবে আমার পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু এবং ফ্র্যাকশন ভ্যালু, এই তিনটা ভ্যালুর সবটি কিন্তু এটা একইভাবে প্রমাণিত হলো। তার মানে এটা অত্যন্ত একটা সুন্দর একটা সলিউশন হলো আমাদের। আমরা এই সলিউশনগুলোর এখন প্রয়োগ দেখব, এটার অ্যাপ্লিকেশনটা দেখব, এটা কোথায় এটাকে সেট করা যায়। ওকে, তাহলে আমরা একটু দেখি নেক্সট। হ্যাঁ, আমরা একটা প্রবলেম, একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। তাহলে ফার্স্ট হলো আমরা যদি বলি cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 8 cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার 4 কে আমরা x প্লাস আই আকারে প্রকাশ করব, এবং কোথা থেকে? ডিভোভার্সের উপপাদ্য ব্যবহার করে। তাহলে আমরা যদি দেখি cos থিটা এটা পাওয়ার i8, ঠিক আছে, এটা এখানে তো আছে, এখানেও তাই আছে। এখানে যদি আমরা এখান থেকে আমরা কি করব, যদি দেখি আইটা কমন নেব, তাহলে এখানে নিচে আমরা নিচের অংশে যদি নেই, আই যদি আমরা কমন নেই, তাহলে কি হয়? আইটা আমি যদি হোল কমন নেই, তাহলে 1/i, এটার সাথে আই ছিল না, আই সাইন থিটা প্লাস cos থিটার সাথে আমার আই ছিল, cos থিটা কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল, টু দি পাওয়ার 4। তাহলে আই এর আমরা যে এখানে 1 আছে ইকুয়াল টু কি হবে? 1/i টু দি পাওয়ার 4। আর cosটাকে যদি আমি আগে নিয়ে আসি, কারণ আমরা ডিনোভার্স সূত্রে আগে কি আছে? cos থিটাটা আছে। তাহলে এখানে যদি আমি আবার উপরে একটা আই, নিচে একটা আই আছে, আরেকটা দিয়ে দেই, তাহলে সাইন থিটা, ঠিক আছে। তাহলে কি হলো? i4, আই আমরা জানি কি আই স্কয়ার ইকুয়াল টু -1, এটাকে যদি দুইটাকেই পাওয়ার করি -1 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? +1। তার মানে এটা হয়ে গেল 1/1, আর এখানে cos থিটা এইটা হলো কি? আই স্কয়ার, তাহলে এখানে হবে কি? প্লাস আই ডিভাইড বাই -1 সাইন। এই মাইনাসটা এখানে চলে আসলে কি দাঁড়ালো? তাহলে ইকুয়াল টু 1 ডিভাইড বাই cos থিটা মাইনাস আই সাইন। তাহলে আমরা এখানে দেখো, আমি এটার পরিবর্তে এই ক্যালকুলেশনটা আমি দেখিয়ে ক্যালকুলেশন থেকে আমরা এসে cos থিটা প্লাস আই সাইন থিটা পেয়ে গেলাম। তার মানে সাইন থিটা প্লাস আই cos থিটা টু দি পাওয়ার 4 এর অর্থ দাঁড়ালো cos থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার 4। ওকে, এতটুকু বুঝতে শিক্ষার্থীরা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোনো অসুবিধা আছে? দেখো একদম সিম্পল, আমাকে শুধু খেয়াল করে ক্যালকুলেশনটা করতে হবে, একটু ধৈর্যের সাথে আগাতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত আসলাম। এখন আমরা কি জানি? এটাকে যদি আমি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি কি এই মাইনাসটাকে আমরা জানি কি একটু আগে দেখেছি যে cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা সমান হলো cos থিটা, আর সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাসটা দিয়ে আমি এটাকে লিখতে পারি। তাহলে এখানে cos মাইনাস থিটা, এই cos এর কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই মাইনাসের ক্ষেত্রে আমি যদি আই দিয়ে মাইনাস দেই, তাহলে এটা আমার এ টার্ম হয়ে গেল। এখন cos থিটা প্লাস এটাকে আমি এবার কি লিখতে পারি? cos থিটা প্লাস আই সাইন থিটা ইনভার্স 1। এখন যদি দেখি আমি এখানে একটু দেখো, cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা নিচে হয়, তাহলে উপরে cos থিটা মাইনাস আই সাইন থিটা। এখন আমি যদি এটাকে উপরে নিচে গুণ করে দিতাম, তাহলে কি হইতো? এখানে cos থিটা মাইনাস আই সাইন থিটা। তখন কিন্তু এই উপরেরটাই থাকতো, নিচেরটা অন হয়ে যাইতো। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে এটার পরিবর্তে কি লিখতে পারি? 1/cos থিটা প্লাস আই সাইন থিটা। এটার মানে হলো আবার কি? cos থিটা প্লাস আই সাইন থিটা ইনভার্স 1, ইনভার্স 1। তাহলে আমরা এখান থেকে এই ক্যালকুলেশন থেকে আমরা কি পাইলাম? এই প্লাসটা না দিয়ে আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা ইনভার্স 1, এই -1টা পাওয়ারটা যদি আমি বাইরে নিয়ে যাই, আউটসাইড অফ দা থার্ড ব্র্যাকেটে নিয়ে যাই, তাহলে -4 হয়। মাইনাস যদি 4 হয়, তাহলে কি দাঁড়ালো? এখানে -4 হলে এখানে এই মাইনাসটা উপরে গেলে
cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 12 হলো। এবার আমরা আবার যদি ডি মোভার্সের সূত্রে চলে যাই, তাহলে কি দাঁড়ালো এখানে? পাওয়ার কত? 12, তাহলে cos 12 থিটা প্লাস i sin 12 থিটা, 12 থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডি মোভার্সের একটা সুন্দর ও একটা সলিউশন আমরা এখানে পেলাম, একদম সহজ উপায়। হ্যাঁ, আমরা ডি মোভার্সের সূত্র প্রয়োগ করে একটা হলো যে আমরা জটিল আকার ধারণ করতে পারলাম, অর্থাৎ x প্লাস আই ওয়াই আকারে একটা আনতে পারলাম খুব সহজ পদ্ধতিতে। আমরা তাহলে ডি মোভার্সের সূত্রটা কতটুকু ইম্পর্টেন্ট, সলিউশনের জন্য কত সহজ আমরা এতক্ষণ বুঝতে পারলাম, তাই না? আমরা আরেকটা সলিউশন দেখবো, দেখি। হ্যাঁ, তাহলে আছে কি cos 2π/3 প্লাস i sin 2π/3 টু দি পাওয়ার 1/4। তাহলে একটু দেখার চেষ্টা করি আমরা যে আরো সহজ, দেখো কত সহজে আমরা চলে আসলাম। আমরা আবার সূত্রটাকে একটু মনে করার চেষ্টা করি। কি ছিল? cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো কি cos n থিটা প্লাস i sin n থিটা। এখানে থিটা ইকুয়াল টু কি আছে? হ্যাঁ, হিয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো কত? 2π/3, 2π/3। তাহলে হিয়ার থিটা ইজ ইকুয়াল টু 2π/3। তাহলে যেখানে আর ছিল আমার পাওয়ারটা কোথায় আসবে? হ্যাঁ, এখানে দেখো 2π/3 এর সাথে n টা চলে আসলো, 2π/3 এর সাথে কি আসলো? n চলে আসলো। আমরা যদি এখানে কেটে কেটে কমাই কি হবে? cos π/6 প্লাস i, হ্যাঁ, 2 2 2 আর 4 কাটা গেলে 2 হয়, 6 মাল্টিপল করলে 6 হয়। তাহলে cos π/6 দ্যাট ইজ cos 30 ডিগ্রি। cos 30 সমান কত? √3/2। আর sin 30 কত? হাফ। sin 30 ডিগ্রি কত? হাফ। তাহলে এখন ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়ালো? √3/2 প্লাস i/2, অর্থাৎ এটা হয়ে গেল √3/2 প্লাস হাফ i। তার মানে এটা রিয়াল পার্ট, এটা হলো কি ইমাজিনারি পার্ট। তাহলে এটাও আমরা একটা কি সরল করে একটা জটিল সংখ্যায় রূপান্তরিত করতে সক্ষম হলাম। ঠিক আছে, হ্যাঁ, আমরা সক্ষম হলাম। তাহলে ডি মোভার্সের সমীকরণটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, অনেক সহজ। ওকে শিক্ষার্থীরা, তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কি? অসুবিধা থাকার কথা না। তো এবার যদি আমরা আসি, তাহলে এবার দেখো নেক্সট আমরা আসলে ডি মোভার্সের সূত্রটাকে আমরা নানাভাবে দেখার চেষ্টা করলাম। আমরা এই কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে আরেকটা অংশে চলে যাব, কি অত্যন্ত প্রিয় মানে ইম্পর্টেন্ট এবং সব সময় এখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। সেটা কি? গামা এবং বিটা ফাংশন। কি? গামা এবং বিটা ফাংশন। তাহলে অয়েলার, আরেকজন ম্যাথমেটিশিয়ান অয়েলার দুটো সূত্র দিয়েছেন। সে দুটো সূত্র উপস্থাপন করেছে নিশ্চিত সমাকলনের ক্ষেত্রে। নিশ্চিত সমাকলনের ক্ষেত্রে কি করেছে? দুটো সূত্র, একটা হলো 0 to 1 x to the power n minus 1 into 1 minus x to the power n minus 1 dx, আর একটা হলো কি e to the power minus x n। এটা হলো অয়েলারের ফার্স্ট সূত্র, আর এটা হলো কি অয়েলারের সেকেন্ড সূত্র। তাহলে এটাকে বলা হয় প্রথম সূত্র, আর এটাকে বলা হয় দ্বিতীয় সূত্র। তাহলে এটাকে নিশ্চিত সমাকলনের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ দুটি সমাকলন পাই। একটা হলো 0 to 1 আর একটা 0 to infinity x to the power n minus 1 1 minus x to the power n minus 1 divide by e to the power minus x x to the power n minus 1 dx। তাহলে একটা হলো প্রথম সূত্র, আর একটা হলো কি দ্বিতীয় সূত্র। তাহলে এখানে যদি দেখি এটা কার, মূলত এই দুইটা সূত্র কে দিয়েছে? হ্যাঁ, অয়েলার। অয়েলারের সূত্রটাকে যদি একটু অ্যাডভান্স করে দুটো নাম দিয়েছে, একটা হলো বিটা আর একটা হলো গামা। তাহলে এই যে এটা x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1, এটাকে বলা হয়েছে কি বিটা ফাংশন। তাহলে এটাকে প্রকাশ করা হয় বিটা mn, m এবং n দুটো আমার ঘাত আছে। তাহলে এটাকে বিটা ফাংশন বলা হইলে এখানে আমরা এইটা কি বলা হলো কি আসলে বিটা ফাংশন। ঠিক আছে, তাহলে এই অয়েলারের কোনটা? এটা অয়েলারের ফার্স্টটা, অয়েলারের প্রথম সূত্রটাকে হ্যাঁ আমরা কি বলছি? বিটা ফাংশন বলছি। তাহলে অয়েলারের ফার্স্ট সূত্রটাকে আমরা কি বলছি?
বিটা ফাংশন বলেছি। হ্যাঁ, আর দ্বিতীয় সূত্র, দ্বিতীয় অয়েলারের দ্বিতীয় সমাকলনকে বলা হয়েছে কি গামা ফাংশন। দ্বিতীয় ফাংশনটাকে কি বলা হয়েছে? গামা ফাংশন। তাহলে সেখানে কি আছে? গামার চিহ্নটা কি? আমরা ফ্যাক্টরিয়ালের উল্টা গামা চিহ্ন, আমরা এই চিহ্নটাকে কি বলি? গামা চিহ্ন বলি। আর যদি এটা উল্টে যাইতো হলো কি ফ্যাক্টরিয়াল, কি হয়ে যাইতো? ফ্যাক্টরিয়াল হয়ে যেত। ক্লিয়ার? তাহলে 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 আমরা এটাকে, তাহলে আমরা গামা ফাংশন বিটা ফাংশন বলতে আসলে কি বুঝি? অয়েলারের যে নিশ্চিত সমাকলনের জন্য যে সূত্রটা দেওয়া হয়েছে তার কি প্রথম সূত্রটা হলো বিটা ফাংশন, দ্বিতীয় সূত্রটা হলো কি গামা। এবার যদি আমরা একটা প্রমাণ করব, অর্থাৎ বিটা, এটা কি বিটা এম এন এম সমান বিটা এম এন, অর্থাৎ এম এবং এন যদি ইন্টারচেঞ্জ করা হয় তাতে মানের কোনো চেঞ্জ হয় না, দুটোর ভ্যালুটা সেম থাকে। ওকে, তাহলে যদি আমরা এখানে দেখি, দেখো যে আমরা নর্মালি জানি বিটা এম এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখন এখানে যদি আমি ধরি লেট x ইজ ইকুয়াল টু 1 মাইনাস x, তাহলে এখানে যদি আমি তাই লিখতাম তাহলে x ইকুয়াল টু 1 মাইনাস x, তাহলে এখানে কি দাঁড়াতো? একটু দেখো, ইন্টিগ্রেশন 0 টু 1, হ্যাঁ 1 মাইনাস ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার m মাইনাস 1, আর ইনটু এখানে এটা হলো কি, আর এটার পরিবর্তে কি হইতো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস, এটাকে এক্স এক্স আসলো আমার এখানে, এক্স এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস এক্স, আর এই এক্স এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস এক্স পাওয়ার। তাহলে দাঁড়ালো কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, আর এক্স টু দি পাওয়ার এটা যদি আমি এপাশে নিয়ে যাই, এখানে 1 1 কাটা যাবে, উঠাই দিলে মাইনাস মাইনাসে প্লাস হবে, বলে কি হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তার মানে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, এটাকে আগে নেওয়া হলো, এটাকে পরে নেওয়া হলো, তাহলে ঠিক আমার ফার্স্ট সূত্র যেমন ছিল তেমন হয়ে গেল, শুধু কি হলো কনস্ট্যান্টটা আগে পরে হয়ে গেল, তাই না? অর্থাৎ এন আগে আসলো, এম পরে গেল, সেই জন্য হয়ে গেল বিটা এন এম। তাহলে কি হলো, আমরা দেখতে পেলাম বিটা এম এন আর বিটা এন এম এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, বিটা এন এম এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এটাও কিন্তু দেখবে অনেক সময় পরীক্ষায় পাবে, দেখাও যে বিটা বিটা এম এন সমান বিটা এন। ওকে, এর নেক্সট আমরা দেখব গামা এম এন, গামা এন এম ইকুয়াল টু এন গামা। তাহলে আমরা একটু আগে জেনেছি যে গামা এন ইকুয়াল টু এন মাইনাস 1, তার মানে কি হলো এখানে এন আর গামা এন, এন প্লাস 1 ছিল, তার মানে যাই থাকুক না কেন, যদি এখানে এন থাকতো গামা এন, তাহলে এক কমে গেলে কি হচ্ছে এন মাইনাস 1 আর গামা এন মাইনাস 1। যদি এটা গামা এন মাইনাস 1 হইতো তাহলে কি হইতো, এর সাথে এক কমে গিয়া এন মাইনাস 2 গামা এন মাইনাস 2 হতো। যদি আমরা গামা এন মাইনাস 2 হইতো তাহলে কি হইতো, গামা এন মাইনাস 3 ইনটু গামা এন মাইনাস 3। তাহলে একইভাবে যদি আমরা এখন একটা টার্মকে ধরে নেই যে গামা, এখান থেকে যদি একটু আস্তে আস্তে আগাতে থাকি এন প্লাস 1, ফার্স্ট হবে কি এন গামা এন, এর পরের টার্মটা কি হবে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু গামা এন মাইনাস 1, এর পরে স্টেপ যদি আমি আরেকটু আগাই এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 গামা এন মাইনাস 2। এভাবে যদি আগাতে থাকি তাহলে কি হবে এন এন মাইনাস 1 এন মাইনাস 2, লাস্টে গিয়ে হবে কি 1 গামা 1, তারপরে 1, তার আগেরটা হবে 2, তার আগেরটা 3, ইত্যাদি ইত্যাদি চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা গামা 1 সমান কি আবার 1, তাহলে কি দাঁড়াইলো এন ইন্টু এন মাইনাস 1
ইন্টু n মাইনাস টু ইন্টু লাস্টে 5 4 3 2 1। তাহলে একসাথে আমরা লিখতে পারি এটাকে ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা আমরা গামা n প্লাস ওয়ান ইকুয়াল টু n গামা n, আবার এটাকে আমরা লিখতে পারবো কি ফ্যাক্টরিয়াল। আমরা আরেকটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস কিউ এক্স যদি হয়, তাহলে এটাকে আমরা এই আকারে এখানে প্রকাশ করতে পারবো। এটার আলোকে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে, অনেকগুলো প্রবলেম। গামা হাফ ইকুয়াল টু কি, এটার মান নির্ণয়। হ্যাঁ, এটা আমার মান নির্ণয়ের একটা সূত্র এখানে আছে। হ্যাঁ, আমরা এখানে এই সূত্রটাকে ওই যে একটু আগে দেখালাম সেই সূত্রগুলোকে যদি আমরা এখানে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিন্তু এন আমরা জানি কি গামা এন ইকুয়াল টু, এটা আরেকটা সূত্র। আমরা অনেকগুলো সূত্র পাবো এখানে, যে বিটা এম এন ইকুয়াল টু 0 টু 2 পাই সাইন 2 টু দি পাওয়ার এত। এইটাকে যদি এই দুইটাকে যদি তুলনা করি, বিটা এম এন সমান এত, আবার বিটা এম এন সমান এটা সমান এত, আবার বিটা এম এন সমান এটা, এই দুইটাকে যদি ইকুয়াল করে লিখি, তাহলে আমরা এই সূত্রটাকে যদি এখানে ব্যবহার করতে পারি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কি যে গামা হাফ ইকুয়াল টু কি হয়, দুটো বার পাই। আমরা আরো বিস্তারিত এটাকে পড়বো। আজকে যেহেতু সময় আমরা একদম শেষের দিকে চলে আসছি, তাহলে আমরা আসলে আজকে গামা এবং বিটা ফাংশনের আমরা একটা জাস্ট ইন্ট্রোডাকশনটা হলো, কিন্তু আমরা যেভাবে ডিভোভার্সের সূত্রের সাথে সাথে আমরা এটাকে মানে বিস্তারিতভাবে তার সূত্রটাকে উপলব্ধি করে তার আলোকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে সক্ষম হয়েছি। গামা বিটাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক একটা বড় অংশ রয়ে গেছে। আমরা এটার প্রয়োগের জন্য আমরা হয়তো আজকে সময় পাবো না, আমরা নেক্সট ক্লাসে এটার প্রয়োগ সম্পর্কে আমরা আলোচনা করব, এবং ব্যাপক সমাধানযোগ্য এটা একটা সূত্র। গামা বিটা ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য, তোমার শিক্ষার্থীদের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। আমরা এই ক্লাসটা আমরা কি করব, নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে এর সমাধান করার চেষ্টা করব। ওকে শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাস ফলো অনুসরণ করে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, কারণ নিঃসন্দেহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ তোমাদের ভবিষ্যৎকে নিয়েই, তোমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তোমাদের সময়টা যতটা কমিয়ে, সেশন জটটা কমিয়ে রেখে সুযোগ পেলেই যেন তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায়, সে কারণেই কিন্তু এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আমরা গামা বিটা ফাংশনের উপরে আরো একটা ক্লাসে আমরা ব্যাপক আলোচনা করব। তো সুতরাং আজকে আমরা যে যতটুকু শেষ করতে পারলাম, হ্যাঁ, নেক্সট আবার ক্লাসে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার এ পর্যায়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।